হঠাৎ কোথাও ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, ধূলিসাৎ হচ্ছে সাজানো জনপদ। ফেনীতে ক্লাউড বার্স্ট হচ্ছে, ইরানে হচ্ছে ভয়াবহ ভূমিকম্প। কোথাও সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে বিধ্বংসী সুনামি, আবার কোথাও আকাশ চিরে নামছে অস্বাভাবিক বৃষ্টি। মুহূর্তেই সব ভাসে নিয়ে যাচ্ছে মহাপ্লাবন। কিন্তু এই প্রলয় কি সত্যিই কেবল প্রকৃতির রুদ্ররূপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের তৈরি কোনো অদৃশ্য নীল নকশা? এই প্রেক্ষাপটে আজ একটি গভীর প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। প্রকৃতি কি সত্যিই তার আপন খেয়ালে চলছে, নাকি পর্দার আড়ালে বসে কেউ নীরবে লিখে দিচ্ছে প্রকৃতির এই ধ্বংসাত্মক স্ক্রিপ্ট? কিভাবে চলবে প্রকৃতি? কখন আকাশ ভেঙে নামবে বৃষ্টি, আর কখন পায়ের নিচের মাটি কেঁপে উঠবে? যখন গবেষণার নামে আশীর্বাদের বদলে কেউ মাটির গভীর স্তরে কম্পন ধরায়, কিংবা আকাশের শান্ত মেঘকে দানবীয় বন্যায় রূপান্তর করে, তখন দুর্যোগ আর দুর্ঘটনা থাকে না, বরং হয়ে ওঠে রণকৌশল। আর ঠিক তখনই একটা নাম উঠে আসে, যুক্তরাষ্ট্রের আবহাওয়া গবেষণার প্রকল্প হার্প। এটা শুধু গবেষণা নয়, এটা এমন এক প্রযুক্তি যা দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়, ভূমিকম্প তৈরি করা যায়, এমনকি সুনামিও ঘটানো সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বাস্তব, নাকি পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্ব? হার্প আসলে কি? হার্পের পুরো নাম হল হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও নৌবাহিনীর আর্থিক সহায়তায় আলাস্কা বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা উন্নয়ন গবেষণা কর্মসূচি সংস্থা হার্প গবেষণা চালাচ্ছে 1993 সাল থেকে। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে রেডিও যোগাযোগ প্রযুক্তি উন্নত করা। দেখতে বিষয়টা খুবই নিরীহ বৈজ্ঞানিক গবেষণার মতো শোনালেও ঠিক এখান থেকেই শুরু হয় বিতর্কের। কারণ এই প্রযুক্তির ক্ষমতা সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেক সমালোচক, যা পরবর্তীতে হার্পকে ঘিরে নানা ধরনের আলোচনার জন্ম দেয়। 8 আগস্ট 2002 সালে রাশিয়ার সরকার হার্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, হার্প প্রকল্পের অধীনে উচ্চ ক্ষমতা সম্পন্ন তরঙ্গকে কাজে লাগিয়ে পৃথিবীর মধ্যভাগের ভূতত্ত্বে আঘাত হানার জন্য নতুন গোপন অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র। 2010 সালের 12 জানুয়ারি হাইতিতে 7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ অভিযোগ করেছিলেন যে আমেরিকা টেকটনিক ওয়েপন বা কৃত্রিম ভূকম্পন অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ে। হাইতির ঘটনায় প্রায় 1,10,000 মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। ভয়াবহ এই ভূমিকম্পে 30 লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের 2010 সালের প্রতিবেদনেও যুক্তরাষ্ট্রের হার্প পরীক্ষা সম্পর্কে বলা হয়। সরকারিভাবে স্বীকার না করা হলেও যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ ও রুশ টিভি চ্যানেল রাশিয়া টুডের মতো কিছু গণমাধ্যম খবরটিকে গুরুত্বের সঙ্গে প্রচার করে। রাশিয়ার রিপোর্টের বরাত দিয়ে ভেনেজুয়েলার ভিভে টিভি জানায়, 2010 সালের জানুয়ারির গোড়ার দিকে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে একই ধরনের একটি পরীক্ষা চালিয়েছিল এবং এর ফলে ক্যালিফোর্নিয়ার ইউরেকা শহরের কাছে 6.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। চ্যানেলটি আরও জানায়, তাদের পরীক্ষার ফলে যে এ ধরনের মারাত্মক ভূমিকম্প ঘটতে পারে সে ব্যাপারে মার্কিন নৌবাহিনী সম্পূর্ণ অবগত ছিল। একই বছরে পাকিস্তানে 24 জুলাই থেকে পরের 36 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি পড়ার ফলে বন্যার সৃষ্টি হয়েছিল। এতে 2 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1800 থেকে 2000 মানুষ প্রাণ হারায় এবং লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারায়। এটি ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। তবে এই ঘটনায় তৎকালীন ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আহমেদিনেজাদ সরাসরি অভিযোগ করেছিলেন যে পাকিস্তান ও অন্যান্য অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের পেছনে আমেরিকার এই গোপন প্রযুক্তি বা হার্প দায়ী। একই সময়ে পাকিস্তানের আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা ও রাজনৈতিক নেতা, বিশেষ করে ডক্টর আতাউর রহমান, দাবি করেছিলেন যে আমেরিকা তাদের হার্পকে ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে ব্যবহার করেছে। বর্তমান সময়ের সবচেয়ে বাস্তব এবং ভয়ঙ্কর প্রশ্নটি হল, ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ কি কৃত্রিমভাবে ঘটানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় আধুনিক বিজ্ঞান এখানে পুরোপুরি না বলে হাত ধুয়ে ফেলছে না। সাধারণত ক্লাউড বার্স্ট বলতে বোঝায় খুব অল্প সময়ে একটি নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত। এখন প্রশ্ন জাগে, মানুষ কি এই জটিল প্রাকৃতিক সমীকরণটি গবেষণাগারে তৈরি করতে পারে?
আংশিকভাবে এর উত্তর হবে হ্যাঁ, কারণ ক্লাউড সিডিং নামক প্রযুক্তি আজ আর কেবল কল্পনা নয়, বরং এক বাস্তব সত্য। মেঘের উপর সিলভার আয়োডাইড বা লবণের কণা ছড়িয়ে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দেওয়ার প্রযুক্তি মানুষ আয়ত্ত করেছে অনেক আগেই। এর সবচেয়ে বড় ঐতিহাসিক উদাহরণ হল অপারেশন পোপায়, যেখানে ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে আবহাওয়ায় হস্তক্ষেপ করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে ইচ্ছে মতো ঠিক যখন তখন প্রলয়ঙ্কারী ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা কি মানুষের হাতে এসেছে? বিজ্ঞান বলছে ছোট্ট পরিসরে বৃষ্টি নামানো সম্ভব হলেও ক্লাউড বার্স্টের মতো দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ বা তৈরি করার প্রযুক্তি এখনও পুরোপুরি প্রমাণিত নয়। হার্প নিয়ে সমালোচকদের সবচেয়ে বড় তর্কের জায়গাটি হলো এর বিশাল বাজেট। তারা মনে করেন $230 মিলিয়ন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চয়ই ছেড়ে খেলা করছে না। তাদের সোজা সাপটা প্রশ্ন, একটি সাধারণ বায়ুমণ্ডলীয় গবেষণা প্রকল্পে কেন শত শত মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে? সাধারণ মানুষের মনে খটকা লাগে সেখানেই। এটা কি সত্যিই কেবল আকাশের মেরু প্রভা বা রেডিও তরঙ্গ নিয়ে নির্দোষ এক গবেষণা, নাকি এর পর্দার আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সামরিক প্রয়োগ? ইতিহাসের পাতা উল্টালে সমালোচকদের এই সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ পৃথিবীর বুকে যুগান্তকারী অনেক মারণাস্ত্র বা নিয়ন্ত্রণমূলক প্রযুক্তির জন্ম হয়েছে সাধারণ গবেষণার ছদ্মবেশে। আমরা আজ যে ইন্টারনেট ব্যবহার করছি তা জন্ম হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সামরিক যোগাযোগ প্রকল্প অর্পানেট থেকে। আজ যে জিপিএস আমাদের পথ দেখায় তাও মূলত তৈরি হয়েছিল যুদ্ধক্ষেত্রে মিসাইল আর সেনাদলকে নিখুঁত পথ নির্দেশ দেওয়ার জন্য। সমালোচকরা মনে করেন যে প্রযুক্তি আজ আকাশের আয়নমণ্ডল নিয়ে খেলা করছে, কাল তাই হয়তো পৃথিবীকে বশ করার আবহাওয়া অস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে। ইতিহাসের পুনরাবৃত্তি যদি সত্য হয়, তবে আজকের এই ব্যয়বহুল গবেষণাগারটি হতে পারে ভবিষ্যতের কোনো অদৃশ্য যুদ্ধের প্রধান সেনাপতি।